আর তিলক খেলার ছলেই ওর হাতের মুকুটটা শুভার মাথায় বসিয়ে দিয়ে খিলখিল করে হেসে বলল, মাম্মা মা, মাম্মা মাম্মা মা। ওদের তিনজনকে এভাবে দেখে সেখানে উপস্থিত সবার চোখে জল চলে এলো। শুধু একজনই প্রতিহিংসায় জ্বলতে লাগলো। সে আর কেউ নয়, রুদ্র। কি দেখছি আমি? না না, ওদের তো এভাবে হ্যাপি এন্ডিং হতে দেওয়া যাবে না। এই শোভাটা কি বোকা নাকি? এত করে তুর্য সম্পর্কে কানে বিষ ঢালার পরেও সেই তুর্যকেই জড়িয়ে ধরছে। খুব ভালো করেছি। এই 3 বছর ওকে ছাড় দিয়ে যদি জোর করে বিয়ে করে নিতাম, এমনটা কখনো হতো না। প্রথম থেকেই তুই জিতে আসছিস, আর তো তোকে জিততে দেওয়া যাবে না। আমি দুধে মিশে যাবি আর আমি আঁটি গড়াগড়ি খাবো, এমনটা মোটেও হবে না। করে নে যত পারিস রোম্যান্স, করে নে। কারণ আর কয়েকদিন পরেই না রোম্যান্স করার জন্য তুই থাকবি না, তোদের এক করার জন্য তোর এমনিও থাকবে না। তখন রোম্যান্স ঠিকই হবে, কিন্তু করবো আমি। রুদ্র ওদেরকে এভাবে দেখে আর থাকতে না পেরে নিজেই এগিয়ে গিয়ে বলে, শোভা, কি রে, আর কতক্ষণ এইভাবে থাকবি? দুপুরে গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই। সোনামণির তো ক্ষুধা লাগতে পারে নাকি? আর তাছাড়া আমাদেরও তো ক্ষুধার পেয়েছে। রুদ্রের এমন কথায় শুভা লজ্জা পেয়ে দ্রুত তুর্যকে ছেড়ে দেয়। মিস্টার রুদ্র, তিলক আপনার সোনামণি হতে পারে, বাট মেয়ে তো আমার। আর আপনার ভাবনার গাড়ি যখন থেকে স্টার্ট হয়, তখন আমার ভাবনার গাড়ি প্রায় অর্ধেক পথ পার করে ফেলে। তিলক বেবিকে তার বাবাই আগে খাইয়ে দিয়েছে, বাকি আছে শুধু আপনাদের খাওয়া দাওয়া। যান গিয়ে খেয়ে নিন, না হলে দেখা গেল এই খাওয়াটুকু আর জুটল না আপনার। তুর্য সেই একই রকমভাবে রহস্যজনকভাবে হেসে কথাটা রুদ্রের দিকে ছুড়ল। এসব কথার মানে কি? কি বলতে চাচ্ছেন আপনি? তেমন বিশেষ কিছুই না, সিম্পল মানুষের। কিন্তু জীবন আর পরিস্থিতির কোনো গ্যারান্টি কখন কার জীবনে কি ঘটে যায় তা একমাত্র আল্লাহই জানেন। এই যে যেমন 3 বছর আগে আমি যখন খুশি খুশি গাড়িতে উঠেছিলাম, আমি কি জানতাম যে আমার গাড়ির ব্রেক ফেল হবে? ঠিক তেমন আজ যেমন আপনি অনেক হাসি খুশি আছেন, কাল কি গ্যারান্টি দিতে পারবেন যে এমনই থাকতে পারবেন? তুর্য, কি বলতে চাইছেন আপনি? তেমন কিছুই না, তোমার মাথায় ঢুকবে না। যার মাথায় ঢোকার তার মাথায় ঢুকে গেছে। মন, তুর্য সার্ভেন। ওনাদের খেতে দাও, অনেক দূর থেকে এসেছেন। দাদাবাবু যদি অনুমতি দেন আমি একটা কথা বলতাম। তুলসী মাথা নিচু করে বলল, হ্যাঁ অবশ্যই বলো। দাদাবাবু, শুভা দিদিমণির বাসায় সবসময় আমি কাজ করতাম। সবাই কেমন কি খায় আমি ভালো বলতে পারবো। তাই আমি কি ওনার সাথে রান্নাঘরে গিয়ে সাহায্য করব? অফকোর্স, আজকে খাবার আগে থেকে তৈরি হয়ে গেছে। তুমি আন্টিকে আর মিস্টার রুদ্রকে নিয়ে বসাও, তারপর খেতে দাও। আফটার অল মিস্টার রুদ্র আমাদের স্পেশাল গেস্ট বলে কথা। আচ্ছা দাদাবাবু, চলেন খালাম্মা আর বড় দাদাবাবু। কিরে শোভা, তুই যাবি না খেতে? মুখটা তো শুকিয়ে আমচুর হয়ে আছে। চল আমার সাথে খাবি, চল। হ্যাঁ চল। দাঁড়াও শুভা, তুমি আমার সাথে খাবে এখন এখানে। আমি নিজে তোমার জন্য খাবার বানিয়েছি, আর আজ নিজের হাতে তোমাকে খাইয়ে দেব। আর মিস্টার রুদ্র, আমার বউ এখন তার স্বামীর কাছে চলে এসেছে, তাই ওকে নিয়ে আপনার এত না ভাবলেও চলবে। আন্টি, আমি তো জানতাম না আপনি আসবেন, তাই তেমন আয়োজন করতে পারিনি, এই জন্য অত্যন্ত দুঃখিত। আরে না না বাবা, সমস্যা নাই। তুমি যে শুভ মামুনি আর তিলক দিদি ভাইয়ের জন্য এত কিছু করছো, এটাই অনেক আমার কাছে। আমি খুব খুশি হয়েছি বাবা। মুখ ফুটে যখন বাবা বললেন, তখন কিন্তু আমি আপনাকে মাই বলবো। যান মা, খেতে যান। আমি মোহনকে বলে দিচ্ছি আপনাদের ব্যাগগুলো রুমে রেখে দিতে। আচ্ছা বাবা, চল রুদ্র, আমরাও যাই। ওরা স্বামী স্ত্রী এতদিন পর এক জায়গায় হয়েছে, ওদেরকে একটু একা থাকতে দে। আচ্ছা চলো। এই বলেই রুদ্র তুর্যর দিকে রাগী চোখে এক পলক তাকিয়ে হনহন করতে করতে রুম থেকে চলে গেল। আর এদিকে তুর্য শুভাকে হাত ধরে এনে বিছানায় বসালো আর কোলে থাকা তিলককে বলল, তিলক, মাম, বাবাই এখন মামুনিকে খাইয়ে দেবে। আমার আম্মুটা এখন কি তাহলে একটু মামুনির কোলে যাবে? মা, মাম্মা। মুখের মধ্যে আঙুল দিয়ে আধো আধো গলায় বলতে লাগলো। খালি মাম তাই না? পাপ্পাই কবে রাখবে? এই বলেই তিলকের গালে একটা বড় করে কিস করলো। আর তিলক খিলখিল করে হেসে দিল। কি সুন্দর হাসে আমার মামনিটা, একদম পাপার মতো। দেখছো মাম্মা, তোমার মামুনি হিংসা করে। তুমি তো তোমার পাপ্পার মেয়ে, কিন্তু তুমি পাপ্পার মেয়ে, তাতে তোমার মাম্মামকেও আমাকে খুশি করা লাগবে, কারণ তোমার মতো তোমার মাম্মামও আমার কলিজা।
তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো তোমাকে আর একটা ভাই বা বোন এনে দিই। আইডিয়াটা কেমন? কি গ্যারান্টি আছে যে পরেরটা আমার মতোই আবার হবে? যদি আবার বাকিটা বলতে গিয়েই শুভা টের পায় যে ও কী সব বলছে, তাই লজ্জায় জিহবা কেটে মাথা নিচু করে নেয়। তাও ঠিক কথা। ঠিক বলেছো। তাহলে যতদিন না তোমার মতো কোনো একটা বেবি হবে ততদিন আমরা বেবি নিতেই থাকবো। খুব ভালো হবে, আমার তো কোনো প্রবলেম নাই। কি বলবো? তুর্য শুভার কানে কানে কথাটা বলল। ধ্যাৎ, কি যে বলেন আপনি, কিছুই আটকায় না আপনার মুখে। এই বলেই ছুটে চলে যেতে নাই, আর তুর্য হাতটা ধরে আটকে নেয়। কই যাচ্ছ? আমি কি তোমাকে ঘুরতে বলেছি? সাহস কত! মেয়ের আগের কথা সব ভুলে গেছে, আমার অনুমতি ছাড়াই উঠে যাচ্ছ? খাবার খাবে কে? বেশ ধমক দিয়ে বলল, চুপচাপ বসো এখানে। তুর্যর এমন রাগ করা দেখে শুভার লজ্জা ছো দিয়ে পালিয়ে যায়, আর মুখের হাসি মিলিয়ে গিয়ে মুখটা ভার হয়ে যায়, নিরুপায় হয়ে বসে পড়ে। করো তো। প্লেটের থেকে একটু খাবার নিয়ে মুখে তুলে দিতে গেল। আবার চুপ করে আছে, দেখি তো লাঠিটা। না, করছি তো। নাও। তুর্যর মনে মনে খুব হাসি পাচ্ছে শুভার এমন ভীতু মুখ দেখে। এভাবেই প্রায় পুরোটা ধমকের উপর রেখে শুভার মুখে পুড়ে দেয়, আর শুভাও ভয়ে ভয়ে কিছু না বলেই সুন্দর মতো খেয়ে নেয়। তুর্য এবার প্লেটটা শুভার হাতে দিয়ে বলল, নাও এবার আমাকে খাইয়ে দাও, অনেক ক্ষুধা লেগেছে, সেই সকাল থেকে কিছু খাই নাই। আমি আপনাকে খাইয়ে দিব কেন? আবার কথা। চোখগুলো বড় বড় করে শুভার দিকে তাকালো। এখনই দিচ্ছি, করুন। আ বউয়ের হাতে খাওয়ার যে কি মজা। করছে দেখো কেমন মনে হয়। জীবনে খাবার খায়নি, আঙুলটা অবধি চেটে চেটে খাচ্ছে। পচা আলুর ভর্তা, পোকায় খাওয়া ঢেঁড়স, টক ছাড়া উগান্ডার তেঁতুল, একটা সাইকো কোথাকার। উফ, অসহ্য। এই নাকি এত ভালোবাসে, কিন্তু কথায় কথায় ঠিক শাসাতে পারে। যত সব নাটক। মনে মনে তুর্যর দিকে চোখ বাঁকিয়ে বলল শুভা, একটু ধীরে ধীরে বকো, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। আর হ্যাঁ, এই সবজির নাম বাদে তোমার লিস্টে কি আর কোনো বকা নাই? রাগি রাগি চোখে বলল, না মানে আসলে না মানে আসলে তিলকের ভাই বোন নেওয়ার প্ল্যানটা কিন্তু আসলেই খারাপ না। এই বলেই হু হু করে হেসে দিল তুর্য। তার মানে আপনি এতক্ষণ রাগ করছিলেন না, মজা করছিলেন? না, কেন বললো রাগ করেছিলাম? খুব রাগ করছিলাম, কিন্তু মাথায় যখন তিলকের ভাই বোনের কথা উঠলো তখন অন্য মুডে চলে আসলাম। শুভার খুব কাছাকাছি এসে এইটা বলেই যেই কিস করতে গেল, তখনই শুভা হাত দিয়ে ঠেকিয়ে দিল। আপনি ভুলে যাচ্ছেন আপনার কোলে তিলক আছে, ও কিন্তু দেখছে সবটা। দেখুক না, ওই জানবে ওর বাপর মাম্মাকে কত ভালোবাসে, তাই না তিলক মাম্মা? হইছে, রাখেন আপনার বাজে বকবক। এখন আমাকে যেতে দিন, তিলকের জন্য দুধ গরম করা লাগবে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখুন 8টা বেজে গেছে। তাই আমার তিলক মামুনি খাবে, তাই তো? পাপা তো ভুলেই গিয়েছিল। আচ্ছা তাহলে মাম্মামকে এখন যেতে দিই, ঠিক আছে? এখন পাপা আর তার রাজকন্যা খেলবে। তিলকের নাকের সাথে নাক ঘষে বলল, থাকুন ওর কাছে, আমি আসি। এই বলেই চলে গেল। মা, তোমার মনে হয় না এই তুর্য একটু বেশি বেশি করছে? দেখেছো আসার পর থেকে কেমন করছে আমার সাথে? একদম সহ্য করতে পারতেছি না আমি ওকে। শুভা এই সাইকোর সাথে থাকবে কেমন করে? রুদ্র, আমার মনে হয় তুই একটু বেশি বেশি ভাবছিস। আমিও এখানে আসার আগে এমনটাই ভাবতাম, কিন্তু এখানে এসে ছেলেটার চোখে আমি আমার শুভার প্রতি ভালোবাসা দেখেছি। আমার মনে হয় না ছেলেটা খারাপ, শুধু একটু রাগী ধাঁচের। ওটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। মা, তুমি কি আমার মা নাকি? ওই তুর্যর বলো, তুর্য এত কিছু করলো, তোমার ভাইকে খুন করলো, আর তুমিও ওই শুভার মতো ওই সাইকোটার গুণগান গাচ্ছ। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার ছেলে তোমার কাছে কিছু চেয়েছিল। তুমি চাইলেই শুভার সাথে আমার বিয়ে কথা বলতেই পারতে। কিছু করার মুরত আছে তোমার? খালি খালি পরও প্ল্যান ভেস্তে দিতে। রুদ্র, তুই আস্তে কথা বল। আর কিসের প্ল্যানের কথা বলছিস তুই? তুই জানিস যে অসম্ভব। তাও যদি তুর্য না থাকতো তাহলে বলা যেত, কিন্তু যেখানে শুভার স্বামী বেঁচে আছে আর ওর থেকে বেশি ওকে কেউ ভালোবাসতে পারবে না। নিজেই চাক্ষুষ, সেটা বুঝতে পারছি। তাহলে কেন তুই আমাকে এই অন্যায়ের কথা বলছিস? নিজের জীবনটা গুছিয়ে নে সবটা ভুলে। আর একটা কথা বলি, তোর হয়তো শুনতে খারাপ লাগবে, সত্যি করে বলতো, তুই যে ছবিগুলো সুভাকে দেখিয়েছিস ওইগুলো কি আদৌ সত্যি? ভাই যেদিন মরেছে ওই দিন তো তুইও ছিলিস সেখানে। মা, তুমি তোমার পেটের সন্তানকে সন্দেহ করছো?
তুমি কি আদেও আমার মা বলো তো? আমি কি বলছি তা আমি জানি না। আমি মা, সন্তানকে চিনতে কোনো মায়েরই ভুল হয় না। তুই যেমন আমার সন্তান, ঠিক তেমন তুর্যও আমার সন্তানের মতো। আর ওই ছেলের চোখ দেখে আমার মনে হয় না ও শুভার বাবাকে মারবে। যখন ও জানতো শুভা ওর বাবাকে কত ভালোবাসে, কোথাও তো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এমন সময় শুভা ওদের কাছে এলো আর মিসেস রাহেলা শেষের বলা কথাগুলো শুনেই বলল, তুমি একদম ঠিক বলেছো বড় মা। আমি ভাবতাম যে আমার বাবা আমাকে নিয়ে যাওয়ার কথা বলেছিল, সেই রাগে উনি এমন করেছে। কিন্তু সত্যি বলতে কি, আমাকে ওনার কাছে রেখে দেওয়ার আরো ব্যবস্থা ছিল। এসব ফেলে উনি এমন কাজ করবে সেটা আমারও এখন মনে হয় না। বাবার রাগের মাথায় যতই খারাপ কথা বলুক না কেন, আমি কিন্তু ওনাকে কখনোই খারাপ ব্যবহার করতে দেখিনি। আমার মনে হয় ওনার সাথে খোলাখুলি কথা বলে ব্যাপারটা হয়তো অন্য কিছুও হতে পারে। কারণ আমি যাকে এতটা ভালোবাসি, ও তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতেই পারে না। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি মিথ্যা বলছি? এইসব এইসব ছবিগুলো মিথ্যা কথা বলছে? সেসব আমি জানি না রুদ্র ভাই। আমি তোকে দোষ দিচ্ছি না, আমি তোকে, কিন্তু আমি তুর্যকেও দোষী মানতে পারছি না। তাই আমাকে এই সত্যিটা জানতে হবে। আমি আজ কালই তুর্যের সাথে কথা বলবো এই বিষয়ে, সবটা ক্লিয়ার হওয়া প্রয়োজন। 3 বছর পর সব কয়টার মাথায় মারার ভূত চেপেছে। ভেবেছিলাম কয়টা দিন এদেরকে সুখ করতে দিই, তারপর আস্তে আস্তে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবো। কিন্তু না, তোরা যদি ফার্স্ট আগাস আমাকেও তো তাই করতে হবে। কালই আমি আগে ওই তিলকের ব্যবস্থা করব, তারপর তোদের সাহায্য করব। তবে তার আগে সকাল সকালই শুভার সাথে ওদের দলিল নিয়ে তুর্যর আড়ালে কথা বলতে হবে। আর এইবার যদি আমার পথে আমার মা আসে, তাহলে তাকেও মরতে হবে, কোনো দয়া দেখাবো না। মনে মনে বলল রুদ্র। আমারও তাই মনে হয় রে শুভা। তুই একবার জামাইয়ের সাথে কথা বলে দেখ। আচ্ছা মা, আমি তাহলে এখন রুমে যাই, তোমরা শুয়ে পড়ো। আজ অনেক জার্নি গেছে, আমিও তিলককে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। আচ্ছা মা, যা তুই। আচ্ছা। এই বলেই শুভা রুমের দিকে চলে গেল। রুমের সামনে গিয়ে শুভা দাঁড়িয়ে গেল। শুভা দেখলো তুর্য তিলককে এত আলতো করে কোলে নিয়ে দুলিয়ে দুলিয়ে গান গাচ্ছে, আর তিলক কি শান্তিতে ঘুমিয়ে আছে তুর্যর কোলে। আজই দেখা হলো ওদের দুজনের, কিন্তু দুজনের মধ্যে দেখে মনে হচ্ছে কতটা গাঢ় বন্ধন। শুভারই মনে হচ্ছে গিয়ে কালো টিপ দিতে, যেন নজর না লাগে। এমন সময় তিলক ঘুমের মধ্যেই তুর্যর শার্ট ভিজিয়ে দিল। এইটা কি করলা তুমি? পাপার শার্ট পুরো ভিজিয়ে দিলা? হ্যাঁ, আমি এখন কি করব? তুর্যকে প্রথম এমন ক্যাবলাকান্তের মতো দেখে শুভার বেশ হাসি পেল, আর শুভা বেশ জোরেই হেসে দিল। খুব হাসি পাচ্ছে না? দাঁড়াও, তোমার খবর আছে। তুর্যর মুখে এমন কথা শুনেই শুভার হাসি মিলিয়ে গেল। কি হলো? হাসো আর একটু, হাসো না, আমি আর একটু দেখি। শুভা শটাং আর কোনো কথা না বলেই আলমারির কাছে চলে গেল। তারপর তুর্যর জন্য একটা গেঞ্জি আর ট্রাউজার বের করে এনে বলল, নিন, এইগুলো নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসুন। আর আপনার রাজকন্যাকে আমার কোলে দিন, আমি ওর জামা কাপড় চেঞ্জ করে দিই, আর এই দুধটাও খাইয়ে দিই। ও বউ, আমি তো তোমার স্বামী, তোমার সামনে কাপড় চেঞ্জ করে তাতে ক্ষতি কি? ইস, ছি ছি, যান গিয়ে চেঞ্জ করে আসুন। নাহলে কিন্তু না আমি আপনার রাজকন্যা জামা চেঞ্জ করবো আর না কোলে নিব। আপনাকে এই সারা রাত এভাবে কোলে রাখা লাগবে। তাই না, আমি যাচ্ছি। ওয়েট, তুমি রাজকন্যাকে নাও, আমি এখনই চেঞ্জ করে আসছি। তুর্যকে এভাবে দৌড়ে যেতে দেখে শুভা হেসে ফেলে। বেশ হয়েছে, আজকে জব্দ হয়েছে সাইকোটা। এই বলে শুভা তিলকের কাপড় চেঞ্জ করে ওকে কোলে নিয়ে দুধটা খাইয়ে দিল, তারপর বিছানায় শুয়ে দিল। তারপর তুর্য শুভা আর তিলকের বড় করা ছবিটার সামনে গিয়ে এক নয়নে ছবিটা দেখতে থাকে। হঠাৎ করেই শুভাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে নাক ঘষতে থাকে তুর্য। শুভাও কিছু না বলে শুধু তুর্যর স্পর্শ অনুভব করতে লাগলো। বউ, ওভাবে আমাদের ছবিটার দিকে তাকিয়ে কি দেখছো? ওই কিছু না তো। কিছু না? হ্যাঁ, সত্যি কিছু না? এই বলেই শুভাকে টান দিয়ে সামনে ঘুরিয়ে ওর কোমর জড়িয়ে ওকে একদম শরীরের সাথে মিশিয়ে নিল। কি করছেন? ছাড়ুন আমায়। হুম, ছাড়ার জন্য তো ধরিনি, সবসময় জড়িয়ে রাখার জন্যই ধরেছে। শুনুন না, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যা জানা আমার অত্যন্ত দরকার। আমি জানি তুমি কি জানতে চাও আমার কাছে, কিন্তু আমি যে এখন এসব নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। খুব দ্রুত তুমি সবটা বুঝতে পারবে। শুধু এটুকুই যেন, ভালোবাসায় বিশ্বাস জিনিসটা খুব বড়।
তুমি যতই মুখে বলো ভালোবাসি না, কিন্তু আমি জানি তুমি আমাকে 3 বছর আগেই ভালোবেসে ফেলেছিলে। কিন্তু নিজের মনের কাছে প্রশ্ন করেছো, ভালোবাসার মানুষের প্রতি তোমার দায়িত্ব কি? কত দূর যেতে পারবে তুমি তোমার ভালোবাসার জন্য? আমি কিন্তু আমার ভালোবাসার জন্য হাসি মুখে মরতেও পারো। আর রইল বিশ্বাসের কথা, যখন তুমি বলেছিলে তিলক আমার সন্তান না, অন্য কারো মতো আমিও পারতাম তোমারই মতো তোমাকে অবিশ্বাস করতে, যেভাবে তুমি করেছিলে আমাকে। কিন্তু আমি তা করিনি, কারণ আমার ভালোবাসার প্রতি আমার যে অটুট বিশ্বাস। আরে তুমি আমার ভালোবাসার মানুষ হওয়া সত্ত্বেও আমি তোমার কথা শুনে ভালোবাসার কলঙ্ক লাগাইনি। আর সেখানে তুমি তো বাইরের। থাক, এসব কথা আর না বলি। তবে একটা কথা জেনো, সত্যিটা জেনে সবচেয়ে বেশি ভেঙে পড়বে তুমি। কিন্তু আমি যে শুভা, তুমি এখনো ছোট, বেশ বোকাশোকা তুমি, বুঝবে না। তবে সত্যিটা তোমাকে বের করতে হবে। খালি এটুকুই বলবো, মানুষের কথা না শুনে নিজের মনের কথা শোনো। তুর্যর মুখে এইসব কথাগুলো শুনে শুভা গভীর ভাবনায় পড়ে গেল। কি বললো এসব উনি? আমার যে সব কিছু এলোমেলো হয়ে গেল। তার মানে কি উনি সবটা জানে? উনি কি কোনো অন্যায় করেনি? তাহলে ওই ছবিগুলো আর রুদ্র ভাইয়ার কথা, রুদ্র ভাইয়াই বা কেন মিথ্যে বলবে? কি বা লাভ ওনার? না, কিছু মাথায় ঢুকছে না। এসব ভাবতে ভাবতেই হুট করে তুর্য শুভাকে কোলে তুলে নেয়। কি করছেন? কি করছি? বউকে কোলে তুলছি। এখন আমরা বারান্দায় যাব, তারপর তোমার কোলে শুয়ে চন্দ্রবিলাস করব। এই বলেই তুর্য শুভাকে কোলে নিয়ে সোজা বারান্দায় চলে গেল। তারপর দোলনায় শুভাকে বসিয়ে শুভার কোলে রেখে মাথা রেখে বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে শুয়ে পড়ে তুর্য। বউ, একটু মাথা নেড়ে দাও তো, আমি একটু তোমার কোলে ঘুমাই। কতদিন তোমার কোলে শুই না, খুব ক্লান্ত আমি। 3টা বছর একটু একটু করে লড়াই করতে দিন শেষে ক্লান্ত শরীরটা তোমার কোলে রাখতে পারিনি। একটু চুলটা নেড়ে দাও না। এই বলেই সুভার শাড়ি আঁকড়ে ধরলো। তুমি শো, আমি তোমার মাথা নিয়ে দিচ্ছি, চোখটা বন্ধ করো। এই বলেই সুভা একটু একটু করে তুর্যর চুল নেড়ে দিতে লাগলো। আর তুর্য এক হাত দিয়ে সুভাকে জড়িয়ে পরম শান্তিতে ঘুমালো। সকালে সুভার যখন ঘুম ভাঙে তখন সুভা নিজেকে বিছানায় আবিষ্কার করে। সুভার আর বুঝতে বাকি থাকে না যে তুর্যই ওকে বিছানায় এনেছে। বিছানার এপাশ ওপাশ তাকিয়ে দেখে তিলক ওর পাশেই ঘুমিয়ে আছে, কিন্তু অপর পাশে তুর্যকে দেখতে পেল না সুভা। সুভা ব্যস্ত হয়ে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। সুভা চুলটা খোপা করে জলদি উঠে পড়ে, কারণ সুভা জানে তুর্য রোজ ফ্রাইডেতে একটু বেশি জগিং করে, আর জগিং করে আসার পরপরই ওর ব্ল্যাক কফি প্রয়োজন। এইটা ছাড়াও থাকতে পারে না। তাই আর 1 মিনিটও আগে পিছু না ভেবে সুভা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে, কারণ তুর্যর আসার প্রায় সময় হয়ে গেছে। দ্রুত ফ্রেশ হয়ে এসেই সুভা আলমারি থেকে তুর্যর কাপড় বের করতে নেয়। অমনি আলমারি থেকে হুড়মুড় করে একটা অ্যালবাম নিচে পড়ে। সুভার এই বিষয়টা দেখে বেশ কৌতূহল হলো, তাই ও ঝুঁকে অ্যালবামটা তুলল। তারপর দেখার জন্য একটু একটু করে পা উল্টাতে লাগলো। প্রথম পাতায় ও দেখলো একটা স্বর্ণের ব্যাসলেট আটকানো। ও ব্যাসলেটটা হাতে নিয়ে বেশ খানিকক্ষণ গভীরভাবে তাকিয়ে দেখলো। এইটা তো বাবার ব্রেসলেট। বাবার ব্রেসলেট তুর্যর কাছে এলো কি করে? এটা তো বাবা বলেছিল তার একমাত্র জামাইয়ের হাতে তুলে দেবে, কিন্তু রুদ্র ভাইয়া তো বলেছিল বাবা ওনাকে মেনেই নেয়নি, তাহলে এই ব্রেসলেট ওনার কাছে আসলো কি করে? ও আস্তে আস্তে দ্বিতীয় পাতায় গেল। সেখানে দেখলো একটা পিচ্চি ছেলের ছবি, আর ওই পিচ্চি ছেলেটা সুভার বাবাকে জড়িয়ে ধরে আছে, আর তারই গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আর একজন ঠিক সুভার বাবার বয়সী। কে এই পিচ্চি বাচ্চা? এই বাচ্চাটার চোখগুলো তো একদম তুর্যের মতো। তবে কি এই তুর্য বাবা কি তাহলে ওনাকে আগে থেকেই চেনে? আর পাশের এই আঙ্কেলটাই বা কে? এসব আমি কি দেখছি? না না, আমাকে জানতেই হবে এই পিচ্চি ছেলেটা উনি নাকি। এর পরের পাতা উল্টাতেই সুভা দেখলো ওর বড় মা আর একজন মহিলা, মধ্যেখানে দুটো স্কুল ড্রেস পরা বাচ্চা। এই বাচ্চাটাকেই তো বাবা জড়িয়ে ধরেছিল, এখন এই আন্টিটাও জড়িয়ে ধরে আছে। কে উনি? উনি কি এই বাচ্চাটার মা? আর এই আন্টির সাথে বড় মারই বা কি সম্পর্ক? আর বড় মাই বা যে পিচ্চিটাকে জড়িয়ে ধরে আছে সে কে? এটা কি রুদ্র ভাইয়া? সুভার মাথায় যেন কিছুই ঢুকছে না। সুভা দ্রুত অপর পেজ বের করলো, আর সেখানে যা দেখলো আপনা আপনি মুখ থেকে বের হয়ে গেল মা। ওর মায়ের ছবি ওনার কাছে কি করে এলো? আর মায়ের কোলেই ছোট্ট আতুরে বাচ্চাটাই বা কে? আর ওই ছবির আঙ্কেলটা তো মায়ের সাথে আছে দেখছি। এসব কি হচ্ছে? সুভার কৌতূহল যেন আরও বেড়ে গেল। ও জলদি অপর পেজ উল্টালো, আর সেখানে ও যা দেখলো ওর চোখ পুরো চড়ক গাছ। ছবিটা ঢাকা মেডিকেল কলেজের।
2015 থেকে 16 শিক্ষাবর্ষের একঝাঁক ছাত্রছাত্রীর ফরমাল কাপড়ের ছবি।